মদনও ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মদন মিত্র নব তৃণমূলে, যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী। বামেদের আমলেও যখনই আন্দোলন তখনই মদন মিত্র রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই মদন মিত্র সব পদ ছাড়লেন তৃণমূলের। বিধানসভায় সন্দীপন সাহার সঙ্গে দেখা করলেন, বৈঠক করলেন, এবং বৈঠকের পরেই মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা। কে থাকলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? কারা থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি আস্তে আস্তে একা হয়ে যাচ্ছেন? শুধু মমতা আর অভিষেক। মদন মিত্র, যে মদন মিত্রকে আমরা মেঠো রাজনীতিতে, রাস্তার রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেখেছি, পালাবদলের পর পরিবহন মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। মদন মিত্র কামারহাটির বিধায়ক। মদন মিত্র তিনি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তারপরে মদন মিত্র কালারফুল যে রাজনৈতিক চরিত্র, সেটাও দেখেছি আমরা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। মদন মিত্র কেন নব তৃণমূলে, কিছু বললেন? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রথম প্রশ্ন করব। প্রথমত হচ্ছে, আমরা ছোট থেকে একটা ছড়া পড়ে অভ্যস্ত থাকতাম, হারাধনের 10টি ছেলে নিয়ে। এখন নব্য তৃণমূলের তরফ থেকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে কার্যত কটাক্ষ করে তারা গুনছেন যে রইল বাকি আর কত। তার কারণ মদন মিত্র চলে আসার পর আমরা এতক্ষণ বিরোধী দলনেতার ঘরে ছিলাম, যেখানে মদন মিত্র বিরোধী দলনেতা সহ তার যারা প্রাক্তন সতীর্থ যারা নব তৃণমূলে রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করছিলেন। সেখানে এখন গোনাগুনি চলছে আর কতজন রয়েছেন, তারা কবে এদিকে চলে আসবেন। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের তরফ থেকে তাদের যে বিধায়ক ধরে রাখার কৌশল বা প্রচেষ্টা, সেটা কার্যত ব্যর্থ হতে চলেছে। তার কারণ সবাই সেই পথ ছাড়তে চলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এর আগে যারা যারা শিবির ছাড়ছিলেন তারা কি বলছিলেন? আজকে মদন মিত্র তার থেকে আরো এক ধাপ এগিয়ে তিনি বললেন যে তিনি বারবার ধরে বোঝানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দলের যখন এরকম দুঃসময় চলছে, দল যখন ডুবতে শুরু করেছে, তখন এই শাঁখো মজবুত করাটা প্রয়োজন। তিনি উল্লেখ করছেন এটা মজবুত করার জন্য একজন মহাবলী কাউকে দরকার, যিনি এটাকে টেনে তুলতে পারবেন। কিন্তু কেন টেনে তুলতে পারা গেল না, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে সেনাপতি যদি ব্যর্থ হয় তাহলে দল কি ঘুরে দাঁড়াতে পারে? আর সেনাপতির ব্যর্থতার কথা বারবার ধরে দলনেত্রীকে বারবার বলার পরেও কোনো কিছু কথা তাদেরকে শোনা হয়নি। তার বক্তব্য যে তিনি বারবার ধরে বলেছেন, তিনি বারবার ধরে দলনেত্রীকে বলার চেষ্টা করেছেন, কিন্তু তার কথাতে কোনো কর্ণপাত করা হয়নি। তিনি উল্লেখ করছেন যে আইপ্যাক যেমন একটা গোলমেলে ব্যাপার ছিল, একই সঙ্গে হচ্ছে সেনাপতি দিয়ে সংগঠন চালানোর ক্ষেত্রে একটা গোলমেলে ব্যাপার তৈরি হয়েছিল। তার যে ফসল সেটাই দেখতে পাওয়া গেল, সেটা হচ্ছে যে এইভাবে মুখ থুবড়ে পড়লো হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে প্রায় প্রত্যেক দিনই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা তারা তাদের যে দায়িত্ব সেটা ছাড়ছেন। সেই আমি আসবো মদন মিত্র সব পদ থেকে ইস্তফা দেওয়ার পর, অর্থাৎ সন্দীপন সাহাদের সঙ্গে বৈঠক করার পর, আখরুজ্জামানদের সঙ্গে বৈঠক করার পর কি বললেন দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার প্রয়োজনীয়তা হলো কেন, কি বলছেন মদন মিত্র? আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ আবির, এই মমতা তৃণমূল বারবার বলার চেষ্টা করছে এরা যারা নব তৃণমূল তারা পার্টি ফান্ডের টাকা থেকেই বিধায়ক হয়েছেন, আইপ্যাকের কৌশলেই তারা রাজনীতি করেছেন। তারপরেও কেন মদন মিত্রের মতো নেতাদের ছাড়তে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলা যায় পরাজিত হয়েছেন এবং একা হয়ে যাচ্ছেন, তখন মদন মিত্রর মতো নেতারা কেন ছেড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? প্রথমত একটা প্রশ্ন বিরোধী শিবিরের ক্ষেত্রে আরো একবার ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে একজন বা দুজন, বড়জোর 10 জন 15 জন সম্পর্কে বলতে পারা যায় যে তারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ছেড়ে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক যারা রয়েছেন তারা প্রত্যেকে ছেড়ে যেতে শুরু করেছেন এবং সেই সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। তালিকায় নবতম সংযোজন হয়ে গেলেন হচ্ছে মদন মিত্র। এবং এই মদন মিত্র কি বলছেন? এই মদন মিত্র বলছেন যে তিনি এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে তিনি বলছেন
যে তার সঙ্গে যারা বিধায়করা রয়েছেন চলুন রাস্তায় ধর্মতলা দিয়ে হেঁটে যাব, কই কেউ তো আমাকে ডিম ছুঁড়ে মারছে না। ফলে ডিম ছুঁড়ে কাদেরকে মারছে, ফলে এখানেও তিনি সেই তার দলের এক শীর্ষ নেতার দিকে তিনি আঙুল তুলছেন, যেমন বাকি বিধায়করা বা বাকি নেতারা গত কয়েকদিন ধরে তুলতে শুরু করেছিল। আজকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে দলের মধ্যে কার্যত মুখ যারা খুলেছেন তাদেরকে দূরে সরে যেতে হয়েছে। যারা দলের বিপদের সময় দাঁড়িয়ে দলের পাশে থাকার চেষ্টা করেছেন তাদের কথায় কর্ণপাত করা হয়নি, যে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে এগিয়ে গেলেন। এবং আজ একটা প্রতীকী ছবি দেখার মতো ছিল, সেটা হচ্ছে ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে তিনি যখন বিধানসভাতে আসলেন বিরোধী দলনেতার ঘরে বৈঠক করতে, নিজে গাড়ি চালিয়ে এসছেন এবং বিরোধী দলনেতার ঘরে পৌঁছে তিনি বসে বললেন কি নিজের স্টিয়ারিং নিজের হাতেই রাখতে হয়, অর্থাৎ বুঝিয়ে দিলেন যে কারুর কোনো কথাতে তিনি আর শুনতে রাজি নন, তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন সেটাই। আর একটা জিনিস এক্ষেত্রে উল্লেখ্য, তুমি জানো যে গতকালকেই মদন মিত্র স্ত্রী এবং পুত্রদেরকে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং গতকাল রাত্রিবেলায় তিনি সন্দীপন শাহর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, যদিও দেখা হয়নি তার সাথে। কিন্তু 15 ঘন্টার নাটকীয় সমাপতন সেই সন্দীপন শাহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান তারা যখন বসে রয়েছেন বিরোধী ঘরে, সেখানে একদম শটান ঢুকলেন মদন মিত্র এবং সেটা যেন বিরোধী দলনেতার কাছেও যেন এটা আজকে থেকেই জানা ছিল যে মদন মিত্র আসতে চলেছেন, ঠিক সেভাবেই তাকে বরণ করে নেওয়া হয়। এবং সেখানেই বসে মদন মিত্রের বক্তব্য হচ্ছে যে তিনি কারুর ভয়ে এখানে আসেননি, তিনি মনে করছেন যে রাজনীতি জানা ছিল, এমন ভাবেই তিনি এসেছেন এবং নিজে গাড়ি চালিয়ে এলেন বিধানসভায়, ঢুকে গেলেন বিরোধী দলনেতার ঘরে। সন্দীপন সাহা এ নিয়ে কি বলছেন দেখুন। মদন মিত্র কালকে হঠাৎ করে আমার বাড়িতে আসে, আমি তখন বাড়িতে ছিলাম না। আমার পিতার সাথে কথা বলেন এবং পিতার ফোন থেকে আমার সাথে কথা বলেন। উনি আমার সাথে একবার কথা বলতে চাইছেন সাক্ষাতে। উনি এসেছিলেন কথা বলতে, কি কথা বলতে চান সেটা ওনার সাথে কথা না বললে আমিও তো বুঝতে পারবো না যে উনি কি কথা বলতে চান। মমতাকেও ছাড়লেন মদন মিত্র, মমতাকে ছাড়লেন আরো অনেক বিধায়ক। নব তৃণমূল বিধানসভায় আরো শক্তিশালী হলো, এখন কি আরো অনেকটা নিশ্চিন্ত আবির? একেবারেই তাই, এবং এই তৃণমূল শিবির যথেষ্ট স্বস্তির মধ্যে এবং তাদের বক্তব্য হচ্ছে তারা এখনো ধরে রেখেছেন যদি আগামী দিনে ফ্লোর টেস্টে যেতে হয় তাহলে তো সংখ্যার প্রয়োজন পড়বে, এবং যেভাবে তাদের দিকে ক্রমাগত পাল্লা ভারী হতে শুরু করেছে, এই সংখ্যার যে আধিক্য যেভাবে বাড়তে শুরু করেছে সেটা তাদের কাছে ভীষণ রকমভাবে স্বস্তি দিয়ে রাখছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন প্রথম কয়েকজন ঋতব্রত, সন্দীপন, পরে ধাপে ধাপে 10 জন 12 জন তারা যখন এই প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেন, যখন কথা বলেন, তখন কি বলা হচ্ছিল যে এরা বোধহয় কোনো নিজেদের স্বার্থ রক্ষার জন্য কথা বলছেন। কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে 5 জন 10 জন 15 জন নয়, একের পর এক নেতা বেরিয়ে আসছেন এবং যে ধরনের অভিযোগ একই সুরে করছেন তাতে বেরিয়েও ঋতব্রত, সন্দীপনরা বলছেন যে তারা প্রথম দিকে যে ধরনের কথা বলেছিলেন তাদের সেই কথাই যে আসলে সত্যি। মদন মিত্রের মতো নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তার এই চলে আসার মধ্যে দিয়ে সেটাই স্পষ্ট করে দিয়েছেন। আমি আসবো তোমার কাছে, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি কি বলছেন দেখা যাক। আমাদের এখানে গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, মমতা এখান থেকে হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন কামারহাটির বিধায়ক, এখনো পর্যন্ত কামারহাটিতে মদন মিত্র কি বলছেন আবির? কামারহাটির সাধারণ মানুষ যাদের ভোটে তিনি জিতেছেন বা কামারহাটিতে তার যে দলবল রয়েছে, অর্থাৎ অনুগামী রয়েছেন, শুভানুধ্যায়ী রয়েছেন, তারাও কি তার পাশে আছেন এই সিদ্ধান্তে? প্রথমত তার বক্তব্য হচ্ছে যে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তার বক্তব্য তার এই সিদ্ধান্তের কারণে যদি কেউ, তার দলের কর্মীরা হোক, তার নিজের বিধানসভা কেন্দ্রের মানুষজন, তারা যদি কোনো কারণে ব্যথিত হন তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু তার বক্তব্য তিনি যে দলটি করেন তৃণমূল কংগ্রেস, তিনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত মানেন যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি সেই কাজই করে যেতে চেয়েছিলেন। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে দলের মধ্যে যে ধরনের পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল এবং দল পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছিল, সেই সিদ্ধান্তের মধ্যে দাঁড়িয়ে তাদের পক্ষে আর দল চালিয়ে দলের থেকে কাজ করে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তাকে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়েছে। এবং একই সঙ্গে তিনি মনে করছেন যে যারা কর্মীরা রয়েছেন, এই কর্মীরা গোটা বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন, তারা এমনিতেই গোটা বিষয়টি অনুধাবন করতে পারছেন। ফলে তার এই শিবির বদল করাটা তিনি তার দলের নেতা কর্মীদের কাছে বুঝিয়ে দিতে পারবেন যে কেন তাকে সিদ্ধান্ত নিতে হলো। এবং তুমি জানো যে এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে যে 21শে জুলাই পালন করা হচ্ছে, সেখানে মূলত এই ডাকটাই দেওয়া হচ্ছে যে কেন তারা আসল তৃণমূল, কেন তারা নিজেদেরকে তৃণমূলের এই সিদ্ধান্তের মধ্যে তাদেরকে যেতে হলো, কেন দুটো শিবিরে ভাগ হয়ে যেতে হলো তৃণমূল কংগ্রেসকে, তারও ব্যাখ্যা তারা দিতে পারবেন। ফলে সেই ব্যাখ্যাই কার্যত আজকে শুনতে পাওয়া গিয়েছে মদন মিত্রের গলাতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র, মিত্রহীন মমতা। এরপরে তিনি এলেন, মদন মিত্র এলেন বিরোধী দলনেতার ঘরে, একসঙ্গে ছবি তুললেন, বিভিন্ন বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে, কবিতাও পড়লেন। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, মদন মিত্রও চলে গেলেন, মমতাকে ছেড়ে দিলেন, মিত্রহীন মমতা। কিছু করার নেই, এইসব নিয়ে আমরা কোনো স্টেটমেন্ট দেব না। আচ্ছা, তার কারণটাই হচ্ছে যে ওরা যা পারে করুক, মানুষের কাছে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। কি এলো গেল, মমতার সঙ্গেই মদন থাকুক কিংবা মদন অন্য কারোর কাছেই চলে যান, মমতার কাছেই মিত্র থাকুক বা মিত্র অন্য কোথাও যাক, তাতে আমাদের সাধারণ মানুষের কি লাভ হবে একটু বলতে পারেন? চোরের দল, তারা কে কার সঙ্গে কোন ডাকাতের সঙ্গে থাকবে সেটা তারা ঠিক করবে, তাতে আমাদের কি, আমজনতার কি? বেশ। মদন মিত্র তা দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, রাস্তায় আন্দোলনে যখনই দেখা গেছে বাম আমলেও, সেই সময়ও মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর মিত্র নেই। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছিলেন না কিছুতেই। হাইকোর্ট ভর্ৎসনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে নির্দেশ দেয় আজকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো। বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11:49 তিনি ঢোকেন। 11:49 তিনি ঢোকেন এবং তারপরে প্রায় 1:28 নাগাদ তিনি বেরোন। অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা দিয়ে বেরোতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনুপের কাছে জানতে চাইব কি কি হলো। তো আদালতের নির্দেশের পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু শেষমেশ কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা দিতেই হলো এবং দেখা গেল যে 11:49 তিনি যখন প্রবেশ করেন আদালত কক্ষে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে ম্যাজিস্ট্রেটের ঘরে তাকে ডাকা হয় এবং আলাদা একটি ঘর করা হয়েছিল, যেখানে কিন্তু রাখা হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র রাখা হয়েছিল, যেখানে রেকর্ডিং যন্ত্র রাখা হয়েছিল, মাইক্রোফোন রাখা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিল 4 তারিখ উস্কানিমূলক মন্তব্য, এমনটা অভিযোগ করা হয়েছিল। 4 তারিখের পর দুপুরের পরে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে,
এই যে মন্তব্য, সেটা উস্কানিমূলক মন্তব্য বলে অভিযোগ করা হয়েছিল। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য বারবার তাকে তলব করা হয়েছিল, আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি গরহাজির ছিলেন। এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে গরহাজির থাকলেও শেষমেশ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে তাকে শেষমেশ এসে কিন্তু পৌঁছতে হলো। এবং গোটা যে ঘটনা, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে তাকে নমুনা সংগ্রহ করা হলো। অন্যদিকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এর আগে হাইকোর্টের নির্দেশে তিনি আসলেন, কিন্তু দেখা গেল আলাদা ঘর, এবং সেই ঘরের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা রেকর্ড করা হলো, আলাদা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে, এবং 100 শব্দের একটি সেখানে লক্ষ্য করা গেল। বিভিন্নভাবে 100 শব্দের একটি বিভিন্নভাবে মন্তব্য তিনি করলেন, সেগুলো রেকর্ডিং করা হলো। এবং আলাদাভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা গেল পুলিশের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা রাখলো, সেখান থেকে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কিন্তু বের করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও বেরোনোর সময় কোনো রকম মন্তব্য করতে চাননি, যে বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা গেল আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। বেশ, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধর। দেবাশিস বাবু, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। আমি টেকনিক্যাল বিষয়গুলো একটু পরে জানবো। তার আগে আমরা যতদূর জানি, হাইকোর্টে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই কণ্ঠস্বরের নমুনা আজকে যেটা দিলেন, অন্য কোনো মামলায় যেন ট্রান্সফার না হয়, অন্য কোনো মামলায় যেন এই নমুনা না খতিয়ে দেখা হয়। কিন্তু তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য পাত্তা দেননি সেই বিষয়টা। এখন কি মনে হয় এই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পর আরো বিপাকে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, ইডির ম্যাটারে অলরেডি এই যে ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য অর্ডার হয়েছিল, যেটা আজ পর্যন্ত নেওয়া হয়নি, যে কোনো কারণেই হোক না কেন। এটা অবশ্যই অন্যান্য যে মামলাগুলো, ওগুলো তো কোনো না কোনো দিন শেষ হবে, কারণ অনন্তকাল ধরে কোনো ইনভেস্টিগেশন চলতে পারে না। আর ইনভেস্টিগেশনে যে গ্যাপগুলো রয়েছে ওগুলো ফুলফিল করার জন্য এবং কনক্লুশনে আসার জন্য ওই যে কাকুর মোবাইল থেকে, কালীঘাটের কাকুর মোবাইল থেকে যেগুলো স্যাম্পল পাওয়া গেছিল, ভয়েস স্যাম্পল, তার সাথে অভিষেক ব্যানার্জির ভয়েস স্যাম্পল নিয়ে দুটোকে ম্যাচ করার ব্যাপার ছিল, ফরেন্সিকে পাঠানোর ব্যাপার ছিল। তো এই ব্যাপারটা অতি অবশ্যই ওই কেসেও, মানে আমি এখান থেকে নিয়েছে বলে ওখানে একই ডেটা ব্যবহৃত হবে বা সেম টেকনোলজি ব্যবহৃত হবে সেটা নয়। ইডি বা সিবিআই ওদেরও নির্দিষ্ট সুনির্দিষ্ট পদ্ধতিতে তারা ভয়েস স্যাম্পল কালেক্ট করে, এবং সেটাও কোর্টের নির্দেশ অনুযায়ী, মানে কোর্টের নির্দেশ নিয়েই ওরা করছে বা করবে। ওই কেসে তো অতি অবশ্যই ওনাকে দিতে হবে। আমি যতটা ইনভেস্টিগেশন জানি বা আমার যতটা নলেজ আছে, আবার ফ্রেশ ওই ব্যাপারটা, ওই পুরো প্রসিডিওরটা করা হবে। এটার সাথে এটার কোনো মানে দুটোর ইনফারেন্স না টানাই ভালো। আচ্ছা, এখানে যেটা নিয়েছেন এটা এই কেসেই ব্যবহৃত হবে, ওখানে যেটা অর্ডার হয়ে আছে ওর ভিত্তিতে ওটা ব্যবহৃত হবে। উনি যেটা ভাবছে যে এই ভয়েস রেকর্ডটা নিয়ে গিয়ে ওখানে গিয়ে ব্যবহার করে দেবে, এর মধ্যে কোনো মানে প্রামাণ্য তথ্য বা এই ধরনের হয় না, মানে ইনভেস্টিগেশন অ্যাটলিস্ট এইভাবে চলেন। বেশ, এবার দেবাশিস বাবু আসি, কণ্ঠস্বরের নমুনা আজকে দিলেন। এই কণ্ঠস্বরের নমুনাতে পরিকাঠামোগত কি কি লাগে? দেখুন, কিছু মানে দেখুন, ব্যাপারটা অরিজিনালি আলটিমেটলি টেস্টেড হয় হচ্ছে ফরেন্সিক ল্যাবে গিয়ে। তো যেটা একটা ডিভাইস থেকে রিট্রিভ করা হয়েছে বা যেটা শোনা গেছে, সেই ডিভাইসটা প্রথমে কালেক্ট করা হয়, সেই ডিভাইসটা ফরেন্সিকে পাঠানো হয়। আর এই ডিভাইসের মানে ওনার এটা ভয়েস কিনা অরিজিনাল ডিভাইস থেকে যখন কালেক্ট করা হয়, আর নতুন করে ফ্রেশ ওনার যে ভয়েস স্যাম্পল যেটা কালেকশন করা হয়, কোনো ইনভেস্টিগেটিং অফিসার করেন, ওখানে উনি ফরেন্সিকেরই সাহায্য নেন, কিন্তু পুরো প্রসিডিওরটা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হয়, যাতে এখানে পরবর্তীকালে বা ভিডিওগ্রাফি করা হয়, পরবর্তীকালে যে কোনো ট্যাম্পারিং এর ব্যবস্থা না করা হয়। এই ভয়েস ওভারটার সাথে ওইটার দুটোর মধ্যে সূত্র আছে কিনা বা একই কিনা, বা কোনো রকম ভাবে ওভারল্যাপিং বা কোনো রকম ভাবে এআই বা অন্যান্য টেকনোলজি ব্যবহার করা হয়ে সেটাকে কেউ বিকৃত করেছে কিনা, সেটা দেখার জন্য এটা করা হয়। আর যেহেতু কাকুর মোবাইল থেকে ডাইরেক্টলি ওই ভয়েস স্যাম্পলটা পাওয়া গেছিল, আর এখান থেকে ওনার ডাইরেক্ট ওই ভয়েস স্যাম্পলটা নিলে
দুটোরই ফরেন্সিক টেস্ট বলে দেবে, কনক্লুসিভ এভিডেন্সে পৌঁছানো যাবে যে দেবাশিসবাবু এখানে একটু আপনাকে বিরত করছি। ডিজে মন্তব্যে যে 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 মামলায় যে যে বক্তব্যগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো হচ্ছে, আজকে হাইকোর্টের নির্দেশে তিনি আজকে বাধ্য হলেন যেতে কণ্ঠস্বরে নমুনা দিতে। আজকে গলা যদি খারাপ থাকে, গলা যদি আমি ইচ্ছাকৃতভাবে খারাপ করেও থাকি, সেক্ষেত্রে কোনো প্রবলেম, সেক্ষেত্রে কি হতে পারে? না না, সেটা খুবই বলতে পারেন যে এটা অনেকেই ভাবে যে উনি ট্যাম্পারিং, মানে বেসিক একটা জিনিস থাকে, মানে ধরুন সিগনেচারও, মানে আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম, আমি যদি অন্যরকম, যারা এক্সপার্ট আছে না হ্যাঁ। তারা ঠিক বার করে নেবে, মানে যেমন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট থাকে বা সিগনেচার যারা টেস্ট করতে পারে সেই এক্সপার্টরা থাকে। এরকম ভয়েস স্যাম্পলের ক্ষেত্রে আমি যদি ইচ্ছা করে অন্য কারো ভয়েস বা মিমিক্রি করি বা খারাপ দেখানোর চেষ্টা করি, আমার যে বেসিক ভয়েসের যে কোয়ালিটি আছে বা একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেইটাকে অতি অবশ্যই ক্যাচ করা যায়। এবং একটা নয়, মানে ধরুন একটা তো স্যাম্পল নন না, ওনার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে বলতে, যেমন আপনি যদি কোথাও সিগনেচার বা হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে যান, আপনাকে অন্তত 3-4 পাতা বিভিন্ন রকম ভাবে, কিন্তু মানে একটা বলতে পারেন যে ওটা কম্পারেটিভ স্টাডি করা হয়, যে আচ্ছা। এরকম একটা নিয়ে ওটারই কোনো কনক্লুসিভ এরকমও নয়। ভয়েস ওভারও যেটা নেওয়া হয় সেটা একটা মানে একটা সিঙ্গেল কোনো ভয়েস ওভার নেওয়া হয় না, বিভিন্ন রকম কথা বলতে বলতে মানে উনি বুঝতেও পারবেন না কখন ওই ব্যাপারটা মানে আচ্ছা। উনি নিজেও সেই যদি আমি চেষ্টাও করি পুরো ব্যাপারটা অভিনয় করে করার চেষ্টা করব, কিন্তু কোনো না কোনো সময় ওই ভুলটা হবেই, বা বেসিক ব্যাপারটা কখনো নষ্ট হয় না, ফলে ওটার সাথে ওটার ম্যাচ অতি অবশ্যই হবে। মানে এর দুটো যখন ফরেন্সিক ল্যাবে যাবে তখন কিন্তু মানে ফরেন্সিক টেস্টে ওটা ধরে দেবে বেশ। যে ওটা অরিজিনালি কার ভয়েস ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। নিউজ 18 বাংলার দর্শকরা অনেক ইনপুট পেলেন আপনার কাছ থেকে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিলেন, তারপরে মামলাকারী রাজীব সরকার কি বললেন দেখুন। আদালতে আজকে ওনার ভয়েস স্যাম্পল হয়েছে, প্রায় 2.5 ঘন্টার মতো আজকে সময় লেগেছে। প্রক্রিয়াটা হয়েছে আমাদের এসিজিএম যিনি মহামান্য বিচারক আছেন তার এজলাসে হয়েছে এবং তার চেম্বারে হয়েছে। আমরা খুশি, কারণ পশ্চিমবঙ্গে সিআইডি যে কাজ করতে পারে, তাদের পুলিশকে যদি খোলা হাত দেওয়া হয়, পুলিশ কাজ করতে পারে, এটা আজকে প্রমাণিত হয়েছে। যিনি মানে সম্রাট রাজপ্রাসাদে থাকেন, তো তার পক্ষে এই মাটিতে নেমে আসাটা একটু কষ্টকর। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক। এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে, এটাতেই আমরা খুশি। রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মামলা, বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে, তাই রক্ষা কবচ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্ট কি বলল, রক্ষা কবচ কি দিল, কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব।